প্রিয় ছাত্রছাত্রীরা, সামনে তোমাদের 2025-এ এইচএস পরীক্ষা, আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন বাকি রয়েছে। আর এই দিনগুলোতে তোমাদের জন্য একটা করে প্র্যাকটিস সেট আমি নিয়ে আসার কথা দিয়েছিলাম, কিন্তু দুদিন অসুস্থ থাকার জন্য সেটা নিয়ে আসতে পারিনি। তবে আজকে একটা ভালো খবর যে আমি তোমাদের জন্য 50টা নয়, একেবারে 100টা প্রশ্ন নিয়ে আজকে আমি হাজির হয়েছি সংস্কৃতের উপরে। এই 100টা প্রশ্ন যদি তোমরা করে যাও তাহলে দেখবে পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমরা পুরো হুবহু কমন পেয়েছো। এরকম 100টা করে সেট আমি তোমাদের জন্য পরীক্ষার আগে আরও হয়তো 3টে বা 4টে করে দেবো। তাহলে কিন্তু টোটাল প্রতিটা সাবজেক্টের উপরে প্রায় 400 থেকে 500 কিন্তু কোশ্চেন কিন্তু হয়ে যাবে। আর এতগুলো কোশ্চেন করলে অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে কমন পাবে। তো চলো বেশি আর দেরি করবো না, ক্লাসটা আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি বলছে, স্কন্ধরাজ রচিত গ্রন্থটির নাম কি? আজকে কিন্তু কোনো চ্যাপ্টার থেকে স্পেশালি যে এতগুলো করে কোশ্চেন এরকম নয়, আমি যেখান থেকে যতগুলো পেরেছি কোশ্চেন নিয়ে এসেছি। ওভারঅল মোটামুটি ধরে রাখতে পারো যে 80+, মানে প্রায় 100টা কাছাকাছি কিন্তু প্রশ্ন রয়েছে। ওকে, তো প্রথম প্রশ্ন আজকে যেটা বলা হয়েছে, স্কন্ধরাজ রচিত গ্রন্থটির নাম কি? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? চৌর্যশাস্ত্র। এই ক্লাসে আজকে কিন্তু আমি 100টা বলেছি, কিন্তু যে 100টা নয়, প্রায় 150টা বা 200টা কোশ্চেন আমি কিন্তু আজকে করাবো। যেমন স্কন্ধরাজ রচিত গ্রন্থটির নাম কি? চৌর্যশাস্ত্র। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? বনগত গুহা। লেখকের নাম কি? শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। এই গোবিন্দকৃষ্ণ মোদক রচিত এই যে বনগত গুহা, সেটার আবার মূল উৎস কি? সেটা হচ্ছে চৌড়চত্বরিংশী কথা। এই গল্পের দুজন চরিত্র ছিল প্রধান, একটা হচ্ছে অলিপর্বা এবং তার ভাই কশ্যপ। অলিপর্বা খুবই কষ্টে সৃষ্টে দিন কাটাতো, এবং কশ্যপ কী করেছিল, কোনো একটা ধনীর মেয়েকে বিয়ে করে সে বড়লোক হয়েছিল। তারা কোন নগরে বাস করত? তারা পারস্য নগরে বসবাস করত। তাদের পিতা কেমন লোক ছিল? তাদের পিতা অতি দরিদ্র ছিল। ঠিক আছে? তো এই দেখো অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে হয়ে গেল। নেক্সট, অলিপর্বার ভাইয়ের নাম কি? অলিপর্বার ভাইয়ের নাম কি হলো? কশ্যপ। আর কশ্যপ কী করেছিল? কশ্যপ একটা ধনীর মেয়েকে বিয়ে করে সে কিন্তু সমাজের আরও 5টা মানে গণ্যমান্য ব্যক্তির মতো সে কিন্তু বড়লোক হয়ে গিয়েছিল। মহার্ঘ শব্দটির অর্থ কী? মহার্ঘ এই চ্যাপ্টারের শেষের দিকে গেলে আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে মহার্ঘ মানে হচ্ছে কি, দামি কোনো বস্তু বা বহুমূল্য কোনো বস্তু। এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন আমি বলে দিই, সেটা হচ্ছে চীনাংশুক কথার অর্থ কী? তো চীনাংশুক কথার অর্থ হলো চীনের রেশমি। অলিভার কতগুলি বা কীরকম পরিমাণ ধন সম্পত্তি নিয়েছিল? তার যতটুকু প্রয়োজন বা তার গাধাগুলি যতটা বহন করতে পারবে ততগুলি কিন্তু নিয়েছিল। অলিপর্বার মোট কতগুলি গাধা ছিল? না, অলিপর্বার মোট 3টে গাধা ছিল। নেক্সট, বনগত গুহার রচয়িতাকে? বনগত গুহার রচয়িতা হয়ে গেল শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক। আমি একটু আগে এটা বলে দিয়েছি। আর এটা নেওয়া হয়েছে কোথা থেকে? চৌড়চত্বরিংশী কথা থেকে নেওয়া হয়েছে। আজকে গলাটা হয়তো একটু খারাপ লাগবে আর ভয়েসটা হয়তো একটু লো পাবে, তবে ক্লাসটা তোমাদের জন্য খুব উপকারী। ক্লাসটার দিকে একটু বেশি করে ফোকাস করবে। কর্মযোগ ভাগবতে কর্মযোগ ভাগবত গীতার কোন অধ্যায়ে আছে? কর্মযোগ শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায় থেকে কিন্তু নেওয়া হয়েছে। আজকে এই যে ভাগবত গীতা, এই ভাগবত গীতার মোট কতগুলি শ্লোক রয়েছে? সেটা হচ্ছে 700টি। আচ্ছা, আমি একটু লিখে দিই, তাহলে হয়তো তোমাদের একটু হয়তো সুবিধাও হবে। কতগুলি শ্লোক রয়েছিল? 700টি। এই জন্য এর অপর নাম কি? তোমরা বলবে স্যার এর অপর নাম হচ্ছে সপ্তশতী গাথাটা। এই ভাগবতে কে কাকে উপদেশ দিয়েছেন? এখানে কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন। ওকে, আচ্ছা, গীতার মোট কতগুলি অধ্যায় আছে? 18টি। মহাভারতের কতগুলি আছে? 18টি।
এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মানে মহাভারতের একটা পর্ব রয়েছে ভীষ্ম পর্ব, সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। তো চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। আচ্ছা দেখো, একটা কোশ্চেন থেকে কতগুলি পেলাম? 2, 3, 4, 5, 6টা। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন? কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। অর্জুনের অপর নাম কি ছিল? পার্থ। অর্জুনের কিন্তু এরকম 10টা নাম আছে, পার্থ, ফাল্গুনী, কৃষ্ণ। কৃষ্ণ কিন্তু অর্জুনের একটা নাম। সব্যসাচী, কিরীটী, ধনঞ্জয়, বৃহন্নলা, ঘোড়াকেশ, এরকম অনেক কিন্তু অর্জুনের নাম রয়েছে। গঙ্গার পুত্রকে, তো গঙ্গার পুত্রকে আমাদের এখানে গঙ্গার পুত্র হয়ে গেলেন ভীষ্ম। গঙ্গা স্তোত্রম থেকে এটা নেওয়া হয়েছে। আর গঙ্গা স্তোত্রমের রচয়িতাকে, গঙ্গা স্তোত্রমের রচয়িতা হলেন, আমি নামটা ভুলে গেলাম, সেটা হচ্ছে শ্রী শঙ্করাচার্য। একটু কিছু মনে করো না, নামটা মনে আসছিল না। শ্রী শঙ্করাচার্য। শঙ্করাচার্য কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? সেটা হচ্ছে কেরালা রাজ্যের বাসিন্দা ছিলেন। আর তিনি এটাকে পদ্ধটিকা ছন্দে কিন্তু রচনা করেছেন। আচ্ছা, পরের প্রশ্নই ছিল গঙ্গা স্তোত্রের রচয়িতাকে শ্রী শঙ্করাচার্য। কৌমুদীর পছন্দের পাত্র কে ছিল? এটা কৌমুদের না, কৌমুদীর পছন্দের পাত্র কে ছিল? সেটা হয়ে যাচ্ছে কিন্তু বসন্ত। কৌমুদীর বাবা নাম কি ছিল? ইন্দু শর্মা। রাজার নাম কি ছিল? ইন্দ্র বর্মা। রাজার যে প্রেমিকা ছিল তার নাম কি ছিল? কনকলেখা। আর চাকরের নাম কি ছিল? প্রমোদ। এই হচ্ছে টোটালে আমাদের 5টা ক্যারেক্টার। এখানে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কৌমুদীর বাবার পছন্দের পাত্র কে ছিল? মকরন্দ ছিল। কিন্তু কৌমুদী কাকে বিয়ে করতে চেয়েছিল? কৌমুদী কিন্তু বিবাহ করতে চেয়েছিল বসন্তকে। ওকে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন কি বলছে? কৌমুদীর পিতার নাম কি? তো আমি একটু আগে বলেছি এই গল্পে মোট যে যতগুলি ক্যারেক্টার রয়েছে তার মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে কি কৌমুদীর পিতা, তার নাম কি? ইন্দু শর্মা। এখানে কিন্তু মাথায় রাখবে যে মূল নাটকে এই যে ক্যারেক্টারগুলি সেগুলি কিন্তু কি নামে পরিচিত, ঠিক আছে? কার নাম হিপোলিটা, কার নাম ডেমিয়াস, ঠিক আছে? এইগুলো কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর লেখকের নাম কি ছিল? কৃষ্ণমাচার্য। আর এই যে গল্পটার নাম কি ছিল? বাসন্তিক স্বপ্ন। 5টি কিন্তু আমাদের এখানে নাট্যাংশের যে অঙ্ক রয়েছে 5টি। ওকে, আর মূল নাটকটির নাম কি ছিল? এ মিডসামার নাইটস ড্রিম, যেটা শেক্সপিয়রের লেখা। কনকলেখাকে একটু আগে বললাম যে আমাদের রাজা ইন্দ্রবর্মা, সে ইন্দ্রবর্মার প্রেমিকা ছিলেন কি? কনকলেখা। আচ্ছা, তাদের বিবাহের আর কতদিন বাকি ছিল? 4 দিন বাকি ছিল। বিবাহের আর 4 দিন বাকি ছিল, এবং তাদের বিবাহের দিনটা কি ছিল? সেটা ছিল অমাবস্যা। আর এখানে অমাবস্যায় কি বলা হয়েছে? কুহু বলা হয়েছে। তো তোমরা বুঝতে পারছো আমি একটা কোশ্চেন থেকে মিনিমাম 3-4টে করে যদি কোশ্চেন করি তাহলে 100টা কোশ্চেনে কতগুলো কোশ্চেন ঠিক দাঁড়াতে পারে। ওকে, যথাজ্ঞাপয়তি দেব বক্তাকে, বক্তা হলেন কি? আমাদের প্রমোদ। প্রমোদকে যে হুকুম করা হয়েছিল যে সমগ্র রাজ্যে বা সমগ্র নগরে তুমি খুশির বার্তা বহন করে মানে নিয়ে যাও, তো তখন আমাদের প্রমোদ কি বলেছেন? যথাজ্ঞাপয়তি দেব। বিশাখ দত্ত রচিত নাটকটির নাম কি? মুদ্রা রাক্ষস। এই মুদ্রা রাক্ষস সম্পর্কে আর 2-3টে তথ্য যেগুলো পরীক্ষায় আসার মতো, সেটা হচ্ছে কি সংস্কৃত নাট্য সাহিত্যে একমাত্র স্ত্রী বর্জিত নাটকটির নাম কি? মুদ্রা রাক্ষস। সংস্কৃত নাট্য সাহিত্যে একটা বিদূষক উপস্থিত এমন একটি নাটকের নাম কি? সেটাও কিন্তু হয়ে যাবে মুদ্রা রাক্ষস। আর এই মুদ্রা রাক্ষস নাটকে নন্দরাজের যে মন্ত্রী তার নাম কি ছিল? রাক্ষস। আর চন্দ্রগুপ্ত মৌর্যের যে মন্ত্রী, অর্থাৎ যার সাহায্যে তিনি এই সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম কি ছিল? চাণক্য। বরাহমিহির রচিত গ্রন্থটির নাম কি? বরাহমিহির রচিত গ্রন্থটির নাম হয়ে গেল বৃহৎ সংহিতা, ঠিক আছে? বৃহৎ সংহিতা, বৃহৎ বিবাহ পটল, ঠিক আছে? এইগুলো কিন্তু একটু দেখতেই হবে তোমাদেরকে কে কোন বইটি লিখেছিল। যেমন আর্যাষ্ট শতক, আর্যভট্টিয়ম বা সুশ্রুত সংহিতা,
চরক সংহিতা, এই যে বইগুলো এগুলো কার লেখা একটু কিন্তু দেখতে হবে। যেমন গীত গোবিন্দম রয়েছে। অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতাকে। তো অভিজ্ঞান শকুন্তলম সমগ্র নাটকের জগতের সর্বশ্রেষ্ঠ যে নাটক তার নাম হচ্ছে কি অভিজ্ঞান শকুন্তলম। এটি লিখেছেন মহাকবি কালিদাস। মহাকবি কালিদাস রচিত আরও একটি গুরুত্বপূর্ণ যে বইটির নাম না করলেই নয় সেটা হচ্ছে কি মেঘদূতম। এটা একটা ঋতুকাব্য এবং এই ঋতুকাব্যতে কী রয়েছে, মেঘের বর্ণনা রয়েছে এবং যক্ষের বর্ণনা রয়েছে। অলিপর্বা কোন নগরে বাস করত? একটু আগেই হয়ে গেছে কোশ্চেনটা, আমি আবারও বলে দিচ্ছি। অলিপর্বা পারস্য নগরে বসবাস করত এবং তাদের পিতা কেমন লোক ছিল না, তাদের পিতা দরিদ্র লোক ছিল। তাদের যে দুই ভাই কশ্যপ এবং অলিপর্বা। কশ্যপ কিভাবে ধনী হয়েছিল? কশ্যপ কোনো একজন বড় লোকের মেয়েকে বিবাহ করে সে কিন্তু ধনী হয়েছিল। অলিপর্বা কোথায় বাস করতো? নিঃসৃক উটজে কৃতবাস। দেখবে লাইনটা হয়তো বইয়েও রয়েছে, নিঃসৃক উটজে কৃতবাস। তো উটজ মানে কি পর্ণকুটি, নিঃসৃক মানে কি শ্রীহীন, কৃতবাস মানে কি বসবাস করত। এখানে আরও একটা প্রশ্ন, কলত্র অপ্পাতানি কথাটির অর্থ কী? তো কলত্র অপ্পাতানি কথাটির অর্থ হলো স্ত্রী এবং পুত্র। কতজন চোর বনে গিয়েছিল? কতজন চোর বনে গিয়েছিল? 40 জন চোর কিন্তু বনে গিয়েছিল। এখানে মাথায় রাখতে হবে যে পাংশু পটল মানে কি। আমি লিখছিলাম না এই কারণে, কারণ লিখতে গেলে দেরি হয়ে যাচ্ছে। পাংশু পটল মানে কি? ধূলিকণা, মাথায় রাখবে। ঋজু মানে কি? উন্নত। গৌণী মানে কি? বস্তা। ধান্য সুতা কথার অর্থ কি? ধানের তুষ। তো আমি যেগুলো বলছি সেগুলো একটু শুনে শুনে মনে রাখার চেষ্টা করবে এবং ভিডিওটা দরকার হলে দুবার দেখবে। লিখতে গেলে দেরি হয়ে যাবে, ক্লাসটা লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি করছি না। ওকে, চলো নেক্সট। কর্মেন্দ্রিয় কয়টি? তো কর্মেন্দ্রিয় হলো কতগুলি? 5টি। কী কী? হস্ত, পদ, বাক, পায়ু, উপস্থ। আবারও বলছি, হস্ত, পদ, বাক, পায়ু, উপস্থ। এই 5টি হলো কর্মেন্দ্রিয়। নেক্সট, মুনিবার কন্যে কাকে সম্বোধন করা হয়েছে? মানে মুনিবার কন্যে বলে কাকে সম্বোধন করা হয়েছে? তো মুনিবার কন্যে বলে সম্বোধন করা হয়েছে কাকে? গঙ্গাকে। ঠিক আছে, এখানে কোন মুনির কথা বলা হয়েছে? এখানে কিন্তু জন্য মুনির কথা বলা হয়েছে। লেখকের নাম কি ছিল? শঙ্করাচার্য। তিনি কেরল রাজ্যের অধিবাসী। গঙ্গা কোথায় বসবাস করেন? না, গঙ্গা শঙ্করের মস্তকে বিচরণ করেন। গঙ্গার উৎপত্তি কোথা হইতে? গঙ্গার উৎপত্তি হরিপাদ পদ্ম থেকে। ওকে, মাথায় রাখবে। এখানে যে প্রশ্নটা এবছর দেখছি আমি অনেক জায়গাতেই রয়েছে যে পদ্মের সঙ্গে কার তুলনা করা হয়েছে? তো পদ্মের সঙ্গে কার তুলনা করা হয়েছে? না, পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে হরির চরণকে। হরির চরণকে পদ্মের সাথে তুলনা করা হয়েছে। নেক্সট, কুহু শব্দের অর্থ কী বা কুহু পদের অর্থ কী? কুহু পদের অর্থ হলো কি অমাবস্যা। আমি একটু আগে বলে দিয়েছি। রাজার বিবাহের আর কতদিন বাকি ছিল? তো রাজার বিবাহের আর মাত্র 4 দিন বাকি ছিল এবং বিবাহের দিনটা কী ছিল? সেটা হচ্ছে অমাবস্যা। এখানে রাজা অর্থাৎ শশাঙ্ক কথার অর্থ কি? সেটা হচ্ছে কিন্তু চাঁদ। একটা লাইন ছিল, শশাঙ্ক অতি নির্ঘৃণ। নির্ঘৃণ কথার অর্থ কি? সেটা হচ্ছে নির্দয় বা নির্দয় বা নিষ্ঠুর। তো কাকে নির্দয় বা নিষ্ঠুর বলা হয়েছে? চাঁদকে কিন্তু নির্দয় বা নিষ্ঠুর বলা হয়েছে। বাসু কথার অর্থ কি? বালিকা। আর বালিকা বলে কাকে সম্বোধন করা হয়েছে? কৌমুদীকে কিন্তু সম্বোধন করা হয়েছে। শুধুমাত্র একটা বা দুটো ক্লাস তোমরা যদি দেখো বা 4টে ক্লাস যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এই ক্লাস 4টেতে আমি কিন্তু পুরো সংস্কৃতর যত প্রশ্ন হয় সমস্ত কিন্তু ছেঁকে তোমাদের জন্য কিন্তু আমি রেডি করে দেবো। আর এই ক্লাস 4টে যদি তোমরা দেখো অবশ্যই তোমরা পরীক্ষায় 100% তোমরা কমন পাবে। অর্থাৎ এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। ওকে, নেক্সট।
জয়দেব রচিত গীতি কাব্যটির নাম কি? তো জয়দেব রচিত গীতির কাব্যটির নাম কি হয়ে গেল? গীত গোবিন্দম। এই গীত গোবিন্দমে মোট 80টি শ্লোক রয়েছে, আর কি রয়েছে? 12টি স্বর্গ। ওকে, প্রথম যে স্বর্গটা তার নাম যত সম্ভব সামোদ দামোদর কি মুগ্ধ মধুসূদন, আমি শিওর না, বাট এটা কিন্তু দেখবে যে প্রথমটার নাম কি ছিল, মেবি সামোদ দামোদর। ওকে, ভারতের শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে সুশ্রুত সংহিতা। আর আয়ুর্বেদের কি? চরক সংহিতা। মৃচ্ছকটিকমের রচয়িতাকে? শূদ্রক। শূদ্রক রচিত মৃচ্ছকটিকম নাটকের নায়কের নাম কি ছিল? চারু দত্ত। আর ভিলেনের নাম কি ছিল? শকট। নায়কের নাম চারু দত্ত, আর ভিলেনের নাম কি ছিল? শকট। বনগত গুহা পাঠ্যাংশের উৎসের গ্রন্থের নাম কি? বলে দিয়েছে এগুলো, তাই বারবার করে বলবো না, চৌড় চত্বরিংশী কথা। গঙ্গা জলের মহিমা কোথায় কৃতিত্ব নয় বা স্বীকৃত বলা যেতে পারে? তো গঙ্গা জলের মহিমা কোথায় স্বীকৃত রয়েছে? সেটা হচ্ছে বেদাদি শাস্ত্রে। গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন? ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য গঙ্গাকে স্বর্গ হইতে মর্তে আনয়ন করেন বলেই এই ভগীরথের নাম অনুসারে গঙ্গাকে ভাগীরথী বলা হয়। উত্তর কি বলছে? ভগীরথ তাকে নিয়ে এসেছিলেন বলে। কিন্তু ভগীরথ তাকে কেন নিয়ে এসেছিলেন? স্ত্রী চরিত্র বর্জিত নাটকটির নাম কি? একটু আগেই কিন্তু এটা উত্তরটা হয়ে গেছে, সেটা হবে কি? মুদ্রা রাক্ষস। নেক্সট, রঘুবংশম কার লেখা? কালিদাসের লেখা। এবার চলে আসি আমরা কি যে ব্যাকরণের দিকে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি ব্যাকরণটা কত হিউজ পরিমাণ নিয়ে এসেছি। প্রত্যেকটা জায়গা থেকে মোটামুটি 10টা করে যদি ব্যাকরণ নিয়ে আসে, তাহলে কিন্তু তোমরা 4 দিনে 40টা করে পেয়ে যাবে। আমি চেষ্টা করবো 40টা 50টা করে নিয়ে আসা। এবার প্রতিটা চ্যাপ্টার থেকে যদি 50টা করেও যদি নিয়ে আসি কোশ্চেন, তাহলে তোমরা সেখান থেকে কিন্তু পরীক্ষায় সমস্তটাই কমন পাবে। সুতরাং তোমরা কিন্তু ক্লাসগুলি মিস করবে না কখনোই। ওকে, প্রথমে কি বলছে? সর্পাত বিভেতি বালক। সর্পাত বিভেতি বালক সঠিক উত্তর কি হবে? ভীর্তার্থানাং ভয় হতো, সূত্র অনুসারে পঞ্চমী। ভীর্তার্থানাং ভয় হতো। স্যার ভীর্তার্থানাং ভয় হতো কেন হলো? এগুলো কিন্তু এখানে বোঝানোর জায়গা নয় বা সময় নয়। আর যেহেতু তোমরা দুদিন বাদ দিয়ে এইচএস পরীক্ষা দেবে, সুতরাং আমি এটা মনে করতেই পারি যে তোমাদের এগুলো সবই জানা আছে। আমি শুধু তোমাদেরকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে নিয়ে এসে আমি জাস্ট আলোচনা করছি। ওকে, নেক্সট, প্রাসাদাত প্রেক্ষতে। উত্তর কী হয়ে যাবে? লবলোপে কর্মণ্যাধিকরণে চ, সূত্র অনুসারে পঞ্চমী। আচ্ছা, এখানে একটা চলে এসেছে প্রশ্নটা অটোমেটিক, যে ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি। সঠিক উত্তর কী হয়ে যাবে? কর্তৃক কর্মণ কৃতি, সূত্র অনুসারে ষষ্ঠী বিভক্তি। ভিক্ষুক পাদেন খঞ্জ। সঠিক উত্তর কী হয়ে যাবে? জেনাঙ্গ বিকার, সূত্র অনুসারে তৃতীয়। বালিকায়া পুষ্পং দৃশ্যতে। কর্মে প্রথম বিভক্তি হয়েছে। ওকে, বালিকায়া পুষ্পং, এখানে পুষ্পঙ্গের তলায় দাগ হতো, নাগডর হয়তো দেওয়া নেই। নেক্সট, বিদ্যা বিনা জীবনং ব্যর্থম। আমি জানি না এগুলো কেন এরকম হয়ে গেছে, হয়তো একটু টাইপিং মিস্টেক বা হয়তো প্রেজেন্টেশন করতে গিয়ে অসুবিধা হয়েছে, অসুবিধা নেই। বিদ্যা বিনা বৃথা জীবনম এটা ছিল, বা যাই হোক না কেন, তো সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে না? বিনা শব্দযোগে দ্বিতীয়া। এইখানে কিন্তু মাথায় রাখবে যে বিনা, ঋতম, তারপরে কুটিলং, যেমন কুসং কুটিলা নদী, ঠিক আছে, তারপরে গ্রামং নিকষা, নিকষা, এই সমস্ত শব্দগুলোর যোগে কিন্তু কর্মকারক হয়ে থাকে বা দ্বিতীয় হয়। তো শব্দগুলোর মধ্যে নিকষা আছে, যেমন কুটিলং আছে, যেমন, ঠিক আছে, তারপরে যেমন বিনা আছে, জ্ঞানম আছে, রীতে আছে, এইগুলা। মজ্জং রসগোলকম রোচতে। তো এখানে কী হয়ে যাবে? যে জিনিসকে রুচি বোধ জন্মায়, মানে যেটা ভালোবাসে, তখন সেখানে কী হয়ে যায়? রুচ্চর্থানং প্রিয়মান, সূত্র অনুসারে কিন্তু সম্প্রদান কারক বা চতুর্থী হয়। নেক্সট, কবিসু কালিদাস শ্রেষ্ঠ। কবিসু কালিদাস শ্রেষ্ঠ, কী হবে এটা? কবিসু মানে কি? কবিদের মধ্যে কালিদাস কিন্তু শ্রেষ্ঠ। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে কিন্তু কবিসুর তলা দাগ ছিল, সঠিক উত্তর যথেষ্ট নির্ধারণম, সূত্র অনুসারে কবিসু পদের সপ্তমী বিভক্তি হয়েছে।
তোমাদেরকে কিন্তু পরীক্ষার সময় অবশ্যই কিন্তু সূত্র কিন্তু মেনশন করতেই হবে, সূত্র কিন্তু মেনশন করতেই হবে, সূত্র ছাড়া কিন্তু হবে না। শুধুমাত্র কোন বিভক্তি লিখলে বা কোন কারক লিখলে কিন্তু হবে না, এখানে সূত্রটা কিন্তু মাস্ট 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 লাগবে। তস্য লেখনম সুন্দরম অস্তি, সঠিক উত্তর কী হবে? কৃত্যনাম কর্তরি বা সূত্র অনুসারে কৃত্য প্রত্যয়ের প্রয়োগে তস্য পদে কর্তায় বিভক্তি হয়েছে। কাকেব্য মোদকম রুক্ষ, এখানে হয়তো যাই হোক না কেন তোমরা ক্লাসটা দেখো। কাকেব্য মোদকম রুক্ষ, এখানে রক্ষা করা যদি হয় তাহলে কি হয়ে যাবে? বারণ অর্থ নামসিত। না, এখানে একটু ভুল রয়েছে, এটা ভিত্তার্থানাং ভয় হতে হবে না। ওকে, এখানে কিন্তু এটা ভিত্তার্থানাং ভয় হতে হবে না, এটা হবে বারণার্থ নামীপ্সিতম। বারণার্থ নামীপ্সিতম সূত্র অনুসারে কিন্তু এটা পঞ্চমে হতো, এটা বারণ করা বোঝায়। এখানে এটা ভিত্তার্থানাং ভয় হতে হবে না। ভয় হেতু কখন বোঝায়? যখন কাউকে ভয় দেখানো হয় বা যখন কেউ কোথা থেকে একটা ভয় পায়। এখানে ভয় পাচ্ছে না, এখানে কোনো একটা জিনিসকে কোথা থেকে বারণ করা হচ্ছে। যেমন কি কাকেব্য মানে কি, কাক থেকে মোদকম রক্ষা, মিষ্টিটাকে রক্ষা করো। তো এখানে কি হয়ে যাবে? বারণার্থ নামেপ্সিতম। ওকে, নেক্সট। তো কারক ছিল মোটামুটি 10টি। এবার আমরা কারকের পরে চলে আসবো কি? সমাস। যথাশক্তি, এগুলো কিন্তু পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট, তোমরা শুধু এগুলো দেখে নেবেন এবং আমার সঙ্গে সঙ্গে ভাববে যে হ্যাঁ আমি এগুলোকে পারবো কিনা। ওকে, যেমন যথাশক্তি, সঠিক উত্তর কী হয়ে যাবে? শক্তিম অনতিক্রম্য অব্যয়ীভাব সমাস। যথাবিধি, বিধিকে অতিক্রম, বাংলায় কেন বলছি আমি, বিধিম অনতিক্রম্য অব্যয়ীভাব সমাস। দুর্ভিক্ষম, ভিক্ষার অভাব, অর্থাৎ কী হবে? ভিক্ষায়া অভাব অব্যয়ীভাব সমাস। প্রত্যহম, অহনি অহনি মানে দিন দিন, আমরা বাংলায় যেটা বলি দিন দিন, সংস্কৃতে সেটা কী হয়ে যাবে? অহনি অহনি। আর অহনি অহনি মানে কি? মানে প্রতিদিন, এটাও কিন্তু অব্যয়ীভাব সমাস। প্রতিদিনম, দিনম দিনম, এটাও কিন্তু হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। তোমরা হয়তো বলেছো সবই কি অব্যয়ীভাব? না, এখানে যেরকম পরপর মনে হয়েছে আমি নিয়ে এসেছি, সামনের দিন হয়তো প্রবৃত্তি থেকে হয়তো বেশি করে নিয়ে আসতে পারি। পরেরটা উপকৃষ্ণ, কৃষ্ণ, এটা সবই তো অব্যয়ীভাব হয়ে গেছে আজকে দেখছি। কৃষ্ণস্য সমীপম, উপকৃষ্ণম কৃষ্ণস্য সমীপম অব্যয়ীভাব সমাস। উপবনম, হতে পারে আজকে হয়তো শুধুমাত্র আমি হয়তো অব্যয়ীভাবটাই নিয়ে এসেছি, আমার হয়তো খেয়াল নেই, পরের দিন হয়তো অন্য একটা ক্লাস থেকে যে হয়তো বহুব্রী নিয়ে আসলাম। ওকে, তো অব্যয়ীভাব থেকে হয়তো এর বাইরে হয়তো কোনো কোশ্চেন হবে না, তোমরা এগুলো দেখলে হয়তো পারবে। তোমরা যদি টেস্ট পেপারটা ঘাটো সেখানেও কি দেখতে পাবে? এই যে যথাশক্তি, যথাবিধি, উপকৃষ্ণম, হ্যাঁ, উপগঙ্গম, অনুকূলম, অনুগিরম, এগুলোই রয়েছে, অহনি অহনি। তো এগুলো দেখো না। উপবনম কী হবে? বনস্য সমীপম উপবনম, এটা হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। উপগঙ্গা, আজকে সবই অব্যয়ীভাব আছে, সেটা হচ্ছে কি গঙ্গার সমীপম অব্যয়ীভাব সমাস। অনুগঙ্গম, এটাও গঙ্গায় অনু অব্যয়ীভাব সমাস। এবং লাস্ট পীতাম্বর, এই একটা কেন ব্যতিক্রম হয়ে গেল বুঝতে পারলাম না, সেটা হচ্ছে পীতম অম্বরম জ্যেষ্ঠসা, সেটা কী বলেছে? বহুব্রী সমাস। ওকে, নেক্সট। এবার আসবে যেগুলো, সেটা হচ্ছে কি এক কথায় প্রকাশ। যেমন প্রথমে কি আছে? জননাং সমূহ, জনতা, এইগুলো কিন্তু আসতে হবে কি? গজনাং সমূহ, গজতা। পরেরটাই আছে, আমি আর কিছু বলবো না, পরপর 10টা করে দেখো। গজনাং সমূহ কী আছে? গজতা। পাতুম ইচ্ছতি, পিপাসতি। শ্রোতুম ইচ্ছতি, শুশ্রূষতে। দ্রষ্টুম ইচ্ছতি, দৃদীক্ষতে। জ্ঞাতুম ইচ্ছতি, জিজ্ঞাসাতে। জেতুম ইচ্ছতি, জিগীষতি। লব্ধুম ইচ্ছতি, লিপ্সতে। দাতুম ইচ্ছতি, দিৎসতি বা দিৎসতে। আর হন্তুম ইচ্ছতি, জিঘাংসতি। নেক্সট, এবার চলে আসবো কি? আমরা এক কথায় প্রকাশ দেখলাম, এবার আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে কি পরিনিষ্ঠিত রূপ। এগুলো পরীক্ষায় আসবে 2-3টে করে, আমি কিন্তু 10টা করে নিয়ে এসেছি। ওকে, আ গম লপ,
আগম্য বা আগত্য। আ হাল লপ, সরি এটা হাল না হন, ঠিক আছে, কী হবে আহত্য। প্রপূর্বক নাম ধাতু লপ, এগুলো কিন্তু প্রপূর্বক, এটা ধাতু, এটা প্রত্যয়। প্রথমে কি থাকে, উপসর্গ থাকে, তারপরে থাকে ধাতু, তারপরে কি থাকে প্রত্যয়। তো আমি এটা একবার বলে দিচ্ছি, আ নম লপ বা প্রনম লপ, প্রনম্য। নেক্সট প্র আপ লপ বা প্রপূর্বক আপ ধাতুর লপ কি হবে, প্র আপ প্রাপ্য। প্র বশ লপ প্রস্য। নেক্সট প্র বচ লপ প্রচ্য। বি হা লপ মানে বি পূর্বক হা ধাতু লপ, বিহায়। এগুলো কিন্তু একটু দেখবে তোমরা, হ্যাঁ, এগুলো তো মুখস্থই করতে হয়, তোমরা জানো, এই কোনো শর্টকাট হয় না, এগুলোকে মুখস্থই করতে হয়। গম তাচ গত্বা, বচ তাচ উক্তোয়া, আর বস তাচ হলে কী হবে, উষিত্বা হবে। বচ তাচ, আর হচ্ছে কি বস, ভূ তাচ ভুক্তোয়া, 10টা কিন্তু হয়ে গেল কি পরিনষ্ঠিত রূপ। এর পরের দিন আরও 10টা নিয়ে আসবো, এই পরের দিন আরও 10টা, এরকম করে 4টি ক্লাস নিয়ে আসলে তোমাদের কিন্তু মোটামুটি হয়ে যাবে। এবার আসে যেটা, সেটা হলো শব্দ যুগলের মধ্যে পার্থক্য। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যজতি এবং যাজতি। যজতি কথার অর্থ কি, যে পরের জন্য যজ্ঞ করে, যে যেমন ব্রাহ্মণ নৃপস্য হিতায় যজতি, ব্রাহ্মণ রাজার হিতের জন্য যজ্ঞ করে। যজতে নিজের জন্য যজ্ঞ করে, ব্রাহ্মণ শস্য হিতায় যজতে। পরীক্ষায় তোমাদের কি আসবে, যজতি যজতে, সেগুলোকে তোমাদেরকে কি করতে হবে, এর মানে লিখতে হবে, এবং মানে লেখার পরে সেটাকে সংস্কৃত একটা বাক্য রচনা করতে হবে। তোমরা জানো সেটা মোটামুটি, আমি জানি, ওকে। তো এই হলো মোটামুটি, তোমাদের কিন্তু এটা করতে হবে। নেক্সট কি আছে, আহয়তি সাধারণভাবে ডাকা, পিতা পুত্রম আহয়তে, পিতা পুত্রকে ডাকছে। আহয়তে স্পর্ধাপূর্বক ডাকে, মল্ল মল্লম আহয়তে, মানে মল্ল যিনি কুস্তি লড়েন তিনি আর একজন কুস্তিগিরকে কী করছেন, ডাকছেন, মানে স্পর্ধাপূর্বক যে এসো লড়াই করি, এরকম একটা ভাব নিয়ে ডাকছেন। উচ্চারতি উপরে ওঠে, ধূম উচ্চারতি, ধূম মানে যে ধোঁয়া সেটা কি হয়, উপরের দিকে উঠছে। উচ্চারতে উল্লঙ্ঘন করে, রাম গুরুবাক্যং না উচ্চারতে, রাম গুরুবাক্য কখনো উল্লঙ্ঘন করেননি। নেক্সট ভুনক্তি পালন করে, রাজা রাজ্যং ভুনক্তি বা রাজা প্রজাং ভুনক্তি, রাজা রাজ্যকে পালন করে বা রাজা প্রজাকে পালন করে। নেক্সট ভুনক্তে সেটা যে খায়, বালিকা অন্নং ভুনক্তে, বালিকা অন্ন বা ভাত খায়। সঞ্চরতি, সঞ্চরতি কথার অর্থ হচ্ছে বিচরণ করা, বালক নদী তীরে সঞ্চরতি, বালকটি নদী তীরে কী করছে, বিচরণ মানে ঘুরে বেড়াচ্ছে। সঞ্চরতে মানে কি যানে চড়ে বিচরণ করা, যান মানে কি রথ, রাজা রথেন সঞ্চরতে, তো রাজা কি করছেন, রথে করে সঞ্চরতে মানে ঘুরে বেড়াচ্ছেন। নেক্সট এখানে 5টা নিয়ে এসেছি, কারণ 5টা করে আনলে 5 5 25টা হয়ে যাবে, ওকে, যথেষ্ট সেটা। এরপরে যেটা আছে সেটা হলো কি বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা। আমি যদি 5টা দিন ক্লাস করাই তাহলে হয়তো আমি 10টা তোমাদেরকে দেবো, আর এই 10টা থেকে তোমরা কি দেখবে, পরীক্ষাতে একটা কিন্তু তোমাদের কমন হবে। সুতরাং ক্লাসগুলো কিন্তু তোমরা মিস করো না, বারবার করেই বলছি ক্লাসগুলো তোমরা দেখবে অবশ্যই। এক গ্রামে একজন সত্যবাদী মানুষ বাস করতেন, তার নাম ক্ষুদিরাম। তার কনিষ্ঠ পুত্রের নাম গদাধর। গদাধর খুব বুদ্ধিমান ও ভক্ত ছিল, সে পরে রামকৃষ্ণ নামে পরিচিত হন। তো অনুবাদে আমরা কি দেখব, একটি গ্রামে, তাহলে আমরা একটি গ্রামে যদি এটাকে সংস্কৃত অনুবাদ করি তাহলে কী পাবো আমরা, একস্মিন, এক গ্রামে একস্মিন, গ্রামে গ্রামে একজন সত্যবাদী মানুষ বাস করতেন। তাহলে একজনের জায়গায় কী লিখবো আমরা, একো। এবার কেন একো,
যে মানুষটি বাস করতেন, কতজন মানুষ বাস করতেন এবং যে বাস করতেন তার অনুপাতেই কিন্তু বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া কিন্তু হয়ে থাকে। কার অনুপাতে হয়ে থাকে? কর্তা অনুপাতে হয়ে থাকে। এখানে কর্তা যেহেতু একটি, তাই একটি কর্তার মতো করে কিন্তু সব কিছু বসবে। তো কী হচ্ছে, একস্মিন গ্রামে এক সত্যবাদী জন বসতি স্ম। কারো যদি মনে হয় যে আমরা এখানে অবসত লিখব, হবে, কোনো ভুল নেই। তুমি এখানে আরও অন্যরকমভাবে অনুবাদ করতে পারো। আমি আমার মতো করে এটা নিয়ে এসেছি। কারো যদি মনে হয় যে স্যার এটা অন্যভাবে হবে না, হ্যাঁ হবে, কিন্তু যেন ভুল না হয়। আমি এটাকে যতটা পেরেছি সহজ করে নিয়ে এসেছি, তোমরা সেটাই করবে। তো কি দেখলাম, একস্মিন গ্রামে এক সত্যবাদী জন বসতি স্ম। একটি গ্রামে একজন সত্যবাদী মানুষ বাস করতেন। তস্য নাম ক্ষুদিরাম। তস্য মানে কি? তার। নাম নাম, ক্ষুদিরাম ক্ষুদিরাম, তাহলে তার নাম কি ছিল? ক্ষুদিরাম। তার কনিষ্ঠ পুত্রের নাম গদাধর। তার মানে কি? তস্য কনিষ্ঠ, কনিষ্ঠস্য পুত্রস্য নাম গদাধর ইতি। এখানে ইতি দিলেও হবে, ইতি না দিলেও হবে। নেক্সট, গদাধর অতীব বুদ্ধিমান ভক্ত চ আসিত। যখনই দুজনকে হয়তো যোগ করব এবং ও আর থাকবে, তখন চটাকে শেষে দেওয়াটাই শ্রেয়। তো গদাধর অতীব বুদ্ধিমান ভক্ত চ আসিত স পশ্চাৎ, সে পরবর্তীকালে রামকৃষ্ণ ইতি, রামকৃষ্ণ নামে বা রামকৃষ্ণ এই রূপে নামনা খ্যাতি অভবত। সে পরবর্তীকালে রামকৃষ্ণ নামে সে কী করেছিল? খ্যাতি লাভ করেছিল। তো এটা হলো একটা অনুবাদ। 2 নম্বরটা কী হবে? এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। আবার সে একই জিনিস, যে একস্মিন গ্রামে এক দরিদ্র কৃষক অবসত। একস্মিন গ্রামে এক দরিদ্র কৃষক অবসত। তো অনুবাদটা পরে দিয়ে দেওয়া আছে, আমি আর কখন বলছি না। সে প্রতিদিন সকালে নিজের ক্ষেতে চাষ করতে যেত। সে অত্যন্ত সৎ ও সরল জীবনযাপন করত। এই জন্য গ্রামে সকলে তাকে খুব শ্রদ্ধা করত। অনুবাদটা দেখো কী বলছে, একস্মিন গ্রামে এক দরিদ্র কৃষক অবসত বা বসতি স্ম। আমি বলেছি দুটোই হবে, কোনোটাই অসুবিধা নেই। তস্য দৌ সন্তান আস্তান। যেহেতু দুজন ছিল তাই দৌ হবে, এবং সন্তানটাও যেহেতু দুটো তাই সন্তান হবে। আর আজ ধাতু এটাও কি হয়ে যাবে? আস্তাম হয়ে যাবে, কারণ সবই কিন্তু ওর মতো করেই বসবে। তাই তস্য দৌ সন্তান আস্তাম মানে তার দুটি ছেলে ছিল। স সে প্রত্যহং প্রতিদিন প্রাত সকালে স্বক্ষেত্রে নিজের ক্ষেত্রে চাষ করার জন্য, চাষ করতুম করার জন্য, গচ্ছতি স্ম যেত। সে প্রতিদিন সকালে তার ক্ষেতে চাষ করার জন্য যেত। স অতীব, সে অত্যন্ত সদ্ভাবেন, সদ্ভাবের দ্বারা, সরলের দ্বারা, চ জীবনং যাপয়তি স্ম, সে অত্যন্ত সরল এবং সহজভাবে জীবনযাপন করত। তদেনম, যে কারণের জন্য গ্রামে সর্বে জনা, প্রত্যেকটা মানুষ অতীব শ্রদ্ধাম অকুর্বন, তাকে অত্যন্ত শ্রদ্ধা করত, হয়তো এখনও করে। ওকে, নেক্সট, একটি বানর নদীর তীরে বাস করতো। আজকে 3টে নিয়ে এসেছি, আমারই মনে নেই কতগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য, বলো না আজকে প্রায় 100টা মতো কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা দেখো ব্যাকরণের প্রত্যেকটা টপিক থেকে, যেমন কারকের 10টা, হয়তো সমাসের 10টা, এক কথায় প্রকাশ 10টা, পরিনিষ্ঠিত রূপ 10টা, তাহলে এখানে 40টা। তারপরে থাকছে শর্ট কোশ্চেন এমসিকিউ, আমি নিয়েছি 30টা, 70টার এখানে হয়ে গেল। তারপরে থাকছে পার্থক্য, অনুবাদ, নিবন্ধ, হ্যাঁ, এরকম করে 80+। আর এছাড়াও আমি তোমাদের সঙ্গে সঙ্গে আরও যে অনেকগুলো কোশ্চেন আমি করেছি, তোমরা হিসাব করে দেখলে বুঝতে পারবে যে আজকে ক্লাসে 100+ কিন্তু কোশ্চেন রয়েছে। একটি বানর নদীর তীরে বাস করত। সে প্রতিদিন মিষ্ট ফল খেত। নদীতে একটি কুমির থাকত। বানরের সঙ্গে কুমিরের বন্ধুত্ব হলো, তারা প্রতিদিন গল্প করত। একটি বানর, তাহলে একো বানরও নদীর তীরে, নদ্যা তীরে
বাস করতো, বসতি স্ম বা অবসত, বাস করতো। সে স প্রতিদিন, প্রতিদিনম মিষ্টং ফলং খাদতি স্ম, সে প্রতিদিন কী করতো, মিষ্ট ফল খেত। নদীতে একটি কুমির থাকতো, তাহলে কী হবে, নদ্যাম এক কুম্ভীর অবসত, নদীতে একটি কুমির থাকতো বা নদীতে একটি কুমির বাস করতো। বানরস্য সহিত, বানরস্য সহিত বা সহ একই জিনিস, আর সহ শব্দ যোগ এটা তৃতীয় হয়, তাই বানরস্য হবে না, বানরেন হবে। বানরেন সহ কুম্ভীরস্য সক্ষম অভবত। দেখো কত সহজ সহজ ভাষায় আমি তোমাদেরকে অনুবাদগুলো কিন্তু নিয়ে এসেছি। বানরেন সহ কুম্ভীরস্য সক্ষম অভবত, বানরের সঙ্গে কুমিরের বন্ধুত্ব হলো। তো তারা, প্রত্যাহম প্রতিদিন, গল্পম গল্প, যজলপতু করত, তারা কি করত, প্রতিদিন কিন্তু গল্প করত। এর চেয়ে কিন্তু সহজ তোমরা অনুবাদ কিন্তু পাবে না। ওকে, তো এইগুলাই কিন্তু তোমরা দেখে যেও। আর আমি আজকে নিয়ে এসেছি 3টে, 5টা ক্লাসে যদি আমি 3টে করেও নিয়ে আসি তাহলে কিন্তু 15টা। তোমরা বুঝতেই পারছো যে হ্যাঁ 15টা তোমরা কিন্তু উদ্ধার হয়ে যাবে। নেক্সট, এরপর যেটা আছে সেটা কি, নিবন্ধ রচনা। পরীক্ষায় এবছর টেস্ট পেপারে যে সমস্ত আমি দেখেছি, কিছু কিছু আছে যেগুলো খুব বারবার ইম্পর্টেন্ট, বারবার ঘুরে ফিরে আসছে, যেমন অস্মাকং গ্রাম, মম বিদ্যালয়, রামায়ণ, মহাভারত, তারপরে স্বামী বিবেকানন্দ, মহাকবি কালিদাস, অন্তর্জালম, বর্ষাকাল, এবং একটা ঋতু নিয়ে কিছু একটা আসছে। তো আমি কি করব, তোমাদের জন্য এই যতগুলো আসে না কেন সেগুলো কিন্তু করে দেবো। আজকে হয়তো 2-3টে নিয়ে এসেছি, ক্লাসটা হয়তো আরও বড় হয়ে যেতে পারে, তো আমি কি করবো, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। অস্মাকং গ্রাম, अस्माकं গ্রাম নাতি দীর্ঘ নাতি ক্ষুদ্রশ্চ, আমাদের গ্রাম না তো খুবই বড় আর না তো খুবই ছোট। অশ্ব এটি ঝাউবোনা ইত্যাখ্যা, আমাদের গ্রামের নাম ঝাউবোনা, সেটাই কিন্তু আমি এখানে তুলে ধরেছি। তোমরা কিন্তু তোমাদের গ্রামের নামটা অবশ্যই এখানে মেনশন করবে। অশ্ব ঝাউবোনা ইত্যাখ্যা, এটি ঝাউবোনা নামে কিন্তু পরিচিত। গ্রামস্য মধ্যভাগে অস্তি সুপরিসর মার্গ, আমাদের গ্রামের মাঝখান দিয়ে কী রয়েছে, একটা সুন্দর একটা রাস্তা রয়েছে। অত্র এখানে এক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এখানে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক বিদ্যালয় রয়েছে। চ দৌ স্ত, মানে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু এখানে রয়েছে। অত্র এখানে এক বৃহৎ মন্দিরম, একটি বৃহৎ মন্দির রয়েছে। গ্রন্থাগারম, একটি গ্রন্থাগার রয়েছে। তথা আরোগ্যশালা চিকিৎসা কেন্দ্রঞ্চ বর্ততে, এছাড়া কিন্তু একটা আরোগ্যশালা মানে ডাক্তারখানা যেটা বলা যায়, এবং চিকিৎসা কেন্দ্র মানে স্বাস্থ্যসেবা কেন্দ্র যেটা, সেটাও এখানে রয়েছে। তোমরা কি করবে, শুধুমাত্র এখানে গ্রামের নামটা চেঞ্জ করে দিয়ে নিজের গ্রামের নাম অবশ্যই পরীক্ষায় লিখে, বাদবাকি যা আছে সেগুলোই কিন্তু পরীক্ষায় লিখে দেবে যদি আমাদের গ্রাম সম্পর্কে লিখতে আসে। গ্রামবস্তুবর্ণম মধ্যে বহব কৃষিজীবিন কারুকরিণশ্চ অন্য চ নিয়োগ উপজীবিন, আমাদের গ্রামে কী রয়েছে, বহু মানুষ যারা কৃষিকাজ করে খায়, তার মধ্যে কেউ রয়েছে যারা কারুকার্য জানে, তার মধ্যে কী রয়েছে যারা অন্যান্য জীবিকার সঙ্গে যারা যুক্ত। তেষু পরস্পরম, তা সত্ত্বেও তাদের মধ্যে কী রয়েছে, পরস্পরম প্রীতিভাব অস্তি, তাদের মধ্যে কিন্তু একটা প্রীতি মানে একটা বন্ধুত্বের ভাব কিন্তু রয়েছে। শান্তশ্চ अस्माकं গ্রাম পরিবেশ মধ্যম অতীব রোচতে, আমাদের গ্রামের যে শান্ত পরিবেশটা সেটা কি করে আমার অত্যন্ত প্রিয়, বা যেটা আমার কিন্তু অত্যন্ত ভালো লাগে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের গ্রাম সম্পর্কে একটা রচনা। আমি আরও কিন্তু 2টো নিয়ে এসেছি যেটা এবছরকার জন্য খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডটা হচ্ছে কি মহাভারত। তোমরা বুঝতেই পারছো যে মহাভারত এবছরকার জন্য কতটা ইম্পর্টেন্ট। তো চলো দেখি মহাভারত।
কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব অষ্টাদশ পর্বই মহাভারতম রচয়তি স্ম। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব অষ্টাদশ 18টি পর্বে মহাভারতটি কী করেছেন, রচনা করেছেন। গ্রন্থম ইদং লক্ষ শ্লোক সমান্বিতম, এখানে 1,00,000 শ্লোক কিন্তু রয়েছে। অত ইদম গ্রন্থম শত সহস্রী সংহিতা ইতি আখ্যাম বা খ্যাতম, যে কারণের জন্য এই গ্রন্থটিকে শত সাহস্রী সংহিতা বলা হয়। মহাভারতে কৌরবানাম পাণ্ডবানাম মধ্যে অনুষ্ঠিতম কুরুক্ষেত্র যুদ্ধম প্রধান বিষয়। মহাভারতের প্রধান বিষয় কি? কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ। এই দুটো পরিবার এর মধ্যে যে যুদ্ধ, তাদের ভিতরে যে ছল চাতুরি রাজনীতি, সেটাই কিন্তু মহাভারতের আলোচ্য বা প্রধান বিষয় বলা যেতে পারে। মহাভারতস্য অপর আলোচ্য বিষয়ম হি সৃষ্টিতত্ত্বমিতি। এছাড়া মহাভারতের অপর যে একটা বিষয় সেটা হচ্ছে কি সৃষ্টিতত্ত্বম। মহাভারতস্য অপর উল্লেখযোগ্য অংশ বিশেষ হি শ্রীমদ্ ভাগবত গীতা ইতি। এই মহাভারতেরই একটা বিশেষ অংশ কি না, শ্রীমদ্ ভাগবত গীতা। কুরুক্ষেত্রে অর্জুন বিপক্ষ দলে আত্মীয়ান দৃষ্টবা গান্ডিবাম ত্যক্তবান। এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কী করেছিল, তার আত্মীয়দের দেখে সে কিন্তু তার বিখ্যাত ধনুষ যে গান্ডীব, সে কিন্তু সেটা ত্যাগ করে দিয়েছিল। তা সখা শ্রীকৃষ্ণ অর্জুনীয় উপদেশম যচ্ছতি স্ম। তারপরে কী করেছিল, শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, যেটাই কিন্তু এই গীতা। শ্রীকৃষ্ণস্য উপদেশ সমূহ গীতা ইতি নামনা পরিচিত। আমি একটাকে বললাম, শ্রীকৃষ্ণের এই উপদেশ সমূহই কিন্তু গীতা নামে পরিচিত। মহাভারতস্য শেষাংশে হরিবংশ ইতি অংশ বিশেষ বর্ততে। মহাভারতের শেষে হরিবংশ নামে একটি অধ্যায় রয়েছে। অর্থাৎ এই যে মহাভারতের অ্যাকচুয়াল যে 1,00,000 শ্লোক বলা হয়, সেটা কিন্তু হিসাব মতো মহাভারতে 80,000 শ্লোক রয়েছে। আর 20,000 শ্লোকটা রয়েছে কি হরিবংশ নিয়ে, 20,000 বা 24,000 এরকম সামথিং রয়েছে। এই হরিবংশে কার কথা রয়েছে না, এই হরিবংশ পুরাণে রয়েছে শ্রীকৃষ্ণের কথা। ওকে, তো এটা মহাভারতের শেষে উল্লেখ রয়েছে। তো এটা হয়ে গেল মহাভারত। এবার চলে আসে কি, চলো আজকে দুটো নিয়ে এসেছি। আচ্ছা, কারো যদি মনে হয় যে এই পিডিএফটা দরকার, কারণ পিডিএফটা নিয়ে হয়তো কেউ এটা পড়বে যে স্যার ক্লাসগুলো একটু দেখলাম, নোট ডাউন করা হলো না, বারবার দেখবো না, আপনি যদি পিডিএফটা দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো তাদের সকলকেই বলবো পিডিএফটা নেওয়ার জন্য কী করবে, জাস্ট এই নম্বরটাতে একটু এসএমএস করে দিও যে স্যার আমি সংস্কৃতের পিডিএফটা পেতে চাই, শুধু এটুকু। তাহলে আমি কী করবো, তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে পিডিএফটা দিয়ে দেবো। এর জন্য কিন্তু কোনো এসব টাকা পয়সা এসব কিছু লাগছে না, জাস্ট পিডিএফটা নেওয়ার জন্য তোমরা একটু এসএমএস করে দেবে। এই যে 5টা 6টা যে তোমাদেরকে পিডিএফগুলো দেবো, এছাড়াও অন্যান্য ক্লাসে যেমন বাংলা হতে পারে, যেমন ইতিহাস হতে পারে, সেগুলোরও যদি কারোর পিডিএফ মনে হয় যে স্যার দরকার পড়বো, তাহলে কিন্তু তোমরা আমাকে অবশ্যই বলতে পারো। এছাড়াও হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করে বলতে পারো স্যার কোনগুলো একটু সাজেশন হবে, যদি একটু বলে দেন তো খুবই ভালো হয়। কারণ ক্লাস একটা সীমিত সময়, অন্যান্য সময়ে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। তো আজকের মতো এটুকুই থাকলো। সামনের দিন দেখাবে আবারও 100টা ক্লাস নিয়ে, মানে 100টা প্রশ্নের উত্তর নিয়ে। ক্লাসটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কী করে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে, যে সকল বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আর অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক করে দিও, ভিডিওটাকে একটু লাইক করে দিও। অনেক খাটনি করে বা কষ্ট করে ভিডিওটা বানাতে হয়েছে, ঠিক আছে, একটু কষ্ট করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টাটা।